গাইস চিল করো, আনন্দ করো, আমার ফিল্ম সুপারহিট হয়ে গেছে। তো তোমরাও সবাই আমার সঙ্গে আনন্দ করো। সো লেটস রক দ্য পার্টি। এবার আমাকে নাম্বার 1 হট থেকে কেউ আটকাতে পারবে না। ইয়ে কাম অন। হ্যালো হ্যালো ব্যাডশো, তুমি? আমি তোমাকে ভালোবাসি ব্যাডশো। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, বুঝেছো? তোমার কি মনে হলো আমি ইয়ার্কি মারছি? এটা কি ধরনের মজা? এটা মজা নয়, এটাই বাস্তব। তুমি এসব কি জাদা বলছো? তুমি পাগল হয়ে গেছো, তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি, তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে গেছি। তোমার এক্ষুনি চিকিৎসার প্রয়োজন। ইউ নিড আ সাইকিয়াট্রিস্ট। এই অসুখের শুধু একটাই ওষুধ আছে। কি? তুমি আমাকে বিয়ে করো। হোয়াট ননসেন্স! তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা একদম ঠিক আছে ব্যাডশো। যদি তুমি আমাকে বিয়ে না করো তাহলে আমি সুইসাইড করব। তুমি আমাকে ভুলে যাও, এটাতেই তোমার ভালো হবে, বুঝেছো? আমি ভুলতে পারবো না, পারবো না আমি ভুলতে। সেই জন্যই তো আমি মরতে যাচ্ছি, আমার ভালোবাসার নামে চিরদিনের জন্য বিদায়। হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ এন্ড ব্রো, কি হলো ভাই? কিছু হয়নি ভাই, তোরা যা আনন্দ কর। না আমার কিছু হয়নি। টেন্স লাগছে কেন ভাই? কিছু হয়নি। ইউ খুব জাস্ট গো হচ্ছে। গো। কি হয়েছে? ওকে ভাই, চল এনজয় কর। হ্যালো 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 ব্যাডশো, তুমি কেন আর কারুর ফোনের অপেক্ষা করছিলে নাকি? কেন আমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করছো? কি চাই তোমার? তোমার প্রাণ দেবে? দেখো, আমি তোমার এই হুমকিতে ভয় পাওয়ার পাত্র নই। ব্যাডশ নাম আমার, ব্যাডশ। তোর বাপ আমি। তুই শুধু একবার আমার সামনে এসে দেখ, তারপরে দেখ তোর কি অবস্থা করি আমি, বুঝেছিস? আমি তোমার খুব কাছে আছি, খুব কাছে। তার মানে? পাবে তুমি সেলিব্রেট করছো, তাই না? মানে তুই এখানে আছিস? এর মানে? আমি আসছি, আসছি আমি। ভাই কি হলো তোর? আমি শুধু বাড়ি যেতে চাই। কি হয়েছে ভাই? ব্যাটসো, কিন্তু পার্টি তো সবে শুরু হয়েছে। আমার জন্য পার্টি শেষ হয়ে গেছে। সাইড প্লিজ, সাইড প্লিজ। সাইড 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 সরে যাও। কি হয়েছে ভাই? আসুন। আরে তুই বলবি তো কি হয়েছে? কিছু হয়নি আমার। কামান কেউ আমার কিচ্ছু করতে পারবে না। স্যার, স্যার আপনার কি হয়েছে? আপনাকে খুব টেনশনে মনে হচ্ছে। আমি না তো। আর এমনিতেও তোমরা থাকতে আমার কিসের টেনশন? স্যার, রিসেন্টলি রিলিজ হওয়া আপনার এই ছবি সুপার হিট হয়েছে। এই মুহূর্তে ঠিক কেমন ফিল করছেন এই সাকসেসটার পরে? ভালো লাগছে। গুড। সত্যি বলতে আমাদের পুরো ইউনিট এই ফিল্মের জন্য দিনরাত পরিশ্রম করেছে। You know, we have all worked so hard and it's really nice, you know. বাবা, কি হয়েছে? তুই কি গিটার বাজানোটা বন্ধ করতে পারবি না? এর আওয়াজে আশেপাশের লোকেরা চেঁচামেচি করছে। শুনেছি মা, ঠিক আছে মা। নমস্কার, ক্রাইম নিউজে আপনাদের স্বাগত। আজ একটা পাবের বাইরে গুলিবর্ষণের কারণে বিখ্যাত অভিনেতা ব্যাডশয়ের মৃত্যু হয়েছে। পুলিশ এখনো জানতে পারেনি যে এর পেছনে কার হাত রয়েছে, আর সেটা জানার জন্য ব্যাডশো মারা গেছে? জানতে হবে।
ছিল না, এ থেকে চলে এলো। এর হাতে তো বন্দুক, এ তো আমার দিকে কি আসছে। আমায় মেরো না, আমায় মেরো না। এই আপনার সমস্ত জিনিস আমি রেখে দিচ্ছি। এই দেখুন, আপনার সব জিনিস আমি রেখে দিয়েছি। এই নিন। আমি বলেই যাচ্ছি, আরে তো বন্দুক হচ্ছে এগিয়েই আসছে। আচ্ছা, ওর ঘুমের মধ্যে হাঁটার অভ্যেস নেই তো? এই সুযোগ জিনিস নিয়ে কেটে পড়ি ভাই। আরে আমি এখানে এলাম কি করে? হ্যাঁ, আমি আবার ঘুমের মধ্যে হাঁটছিলাম না তো? আবার সেই রোগ। বন্দুক? আরে আমি আবার একে এইটা পড়েছে ওর উপর, আর আমি চুরি করতে এসেছিলি? এই আওয়াজটা কিসের? আরে এসব কি? আমি ব্যাটাকে জব্দ করেছি, চুরি করতে এসেছিল। আরে বাহ ফ্রেডি, বাহ, আপনি তো এই সোসাইটির হিরো। আমি একজন বাহাদুর সিআইডি অফিসার ছিলাম, আছি এবং সব সময় থাকবো। যদি আপনার ওয়াইফ এখানে থাকতো তাহলে কত খুশি হতো। আরে হ্যাঁ, আমি এখনই ওকে ফোন করছি। বউয়েরই ফোন। আরে এসপি স্যার, গুড নাইট স্যার, গুড আর্লি মর্নিং। কোথায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। ওকে হঠাৎই কেউ একজন ফোন করে। ফোন আসার পরেই ও খুব টেনসড হয়ে পড়ে। তারপর ও যখনই ওর ফোনটা বন্ধ করলো তখনই মনে হলো কিছু একটা হয়েছে, খুব টেনসড লাগছিল। আর তারপরই ও ওর সব বডিগার্ডসদের নিয়ে তাড়াতাড়ি পাবের বাইরে বেরিয়ে যায়। দয়া, ফোন নিশ্চয়ই এই ছেলেটাই করেছিল। কৌস্তব নাম স্যার ছেলেটার। কৌস্তব? আচ্ছা, আর কিছু? স্যার এরও গুলি লেগেছে, আর এই গানটা পাওয়া গেছে স্যার এর বডির পাশ থেকে। এতগুলো গুলি চলেছে, কিন্তু কি কারণে হতে পারে? আর স্যার সাহসটাও দেখুন, বেপরোয়া গুলি চালিয়ে মরেছে সবকটা। হ্যাঁ, সেটাই তো। এমন কি হয়েছে ওদের দুজনের মধ্যে যে এত অজস্র গুলি ওরা চালাতে বাধ্য হয়েছে? হ্যাঁ অজিত স্যার, এর পুরো বডিটাকে ঝাঁঝরা করে দিয়েছে গুলি মেরে। আর এখানটা দেখুন স্যার, কপালে অদ্ভুত একটা চিহ্ন রয়েছে। কি এটা? দেখে মনে হচ্ছে কিছু একটা আছে স্যার, ভিতরে ঢুকে রয়েছে। এটা তো একমাত্র শালুকেই বলতে পারবে আদতে এটা কি। প্রেসওয়ালা আর মিডিয়াওয়ালারা স্যার কোনো কারণ ছাড়াই ফেঁসে গেছে এর মধ্যে। অনেক প্রেসের লোকেরও গুলি লেগেছে স্যার। এতগুলো গুলি চলেছে, বুঝে উঠতে পারছি না কে কাকে গুলি চালিয়েছে। কিন্তু যে এটা করেছে সে যেন পালাতে না পারে। স্যার, আমি কিছু আহত রিপোর্টারদের সাথে কথা বলেছি স্যার। জানতে পারলাম যে কৌস্তভী এই ব্যাটশর উপর গুলি চালিয়েছে। সেই সময় ব্যাটশার বডিগার্ডরাও কিন্তু গুলি চালিয়েছিল, কিন্তু ওরা ব্যাটশাকে বাঁচাতেও পারেনি, আর এই ঘটনাচক্রে নিজেরাও আহত হয়। কতজন আহত হয়েছে দা? স্যার 3 জন প্রেস ফটোগ্রাফার আছে, একজন ক্যামেরাম্যান আছে, একজন লেডি রিপোর্টার আছে স্যার, আর 4 জন বডিগার্ড আছে স্যার এই ছেলেটা। মানে 9 জন লোক আর এরা 2 জন।
এই ছেলেটা আর কৌস্তব, দেখবে দয়া কালকের পেপারে মিডিয়ারা কেমন হইচই করে। এত গুলি চলেছে যে কে কাকে মেরেছে সেটা তো বলা মুশকিল, কিন্তু এখানে কিছু আছে ভাই। কি আছে? গান পাউডার ভাই, গান পাউডার। আচ্ছা। এও ফায়ার করেছে। আর কৌস্তবের কাছে যে গানটা পড়েছিল সেটা কোথায়? ওই বন্দুকটা। 1 মিনিট, এইটা হচ্ছে সেই বন্দুক। সালুকে এইটার উপরে যে ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা কি দেখেছো কার? সারিকা দেখো এই বন্দুকের উপর এই ছেলেটির আঙুলের ছাপ আছে কিনা। ইয়েস স্যার। স্যার, একটা কথা আমার মাথায় ঢুকছে না। কোন কথা? সেটা হলো যে এই ব্যাটশয়ের সাথে এতগুলো লোকজন ছিল, আশেপাশে মিডিয়ার লোকজনও ছিল স্যার, কিন্তু এ ওই সময়টাই কেন বেছে নিল ওকে মারার জন্য? ব্যাটশ তো মরলই মরলো, সাথে কৌস্তব তো নিজেও মরলো, কতগুলো লোক তো আহতও হয়েছে। ফেডরিক, আজকে সূর্য কোন দিকে উঠেছিল? সূর্য? হ্যাঁ, কোন দিক থেকে উঠেছিল? কোথেকে উঠেছিল? পশ্চিম দিকে। পশ্চিম দিকে স্যার। পশ্চিম দিকে উঠেছিল? সরি স্যার। তাই তো আমি বলছি ফেডরিক এত দারুণ কথা বললো কিভাবে? ফেডরিক, তোমার প্রশ্ন সঠিক এবং ভালো বটেই, আর এই প্রশ্নের উত্তর আমিও খুঁজে বের করার চেষ্টা করছি যে কৌস্তব ওকে মারার জন্য ওই সময়টাই অ্যাটাক করার জন্য কেন বেছে নিল। স্যার, ম্যাচ হয়ে গেছে। এই গানটা কৌস্তবেরই ছিল। বস, এখানেও কিছু আছে। এই নাও। যেই ডক্টর সারিকে নতুন কিছু একটা খুঁজে বার করলেন, উনিও একটা জিনিস খুঁজে নিলেন। কি আছে দেখি? এ দেখো, এই মোটা মতো পিনটা ওর মাথার মধ্যে একদম ঢুকে গেছে। খুব বাজেভাবে আটকেছে এই পিনটা। আরে কিন্তু এতগুলির মাঝখানে এই পিনটা কি করে ঢুকলো? এতটা বেশি পরিমাণে ঢুকে গেছে, তার মানে ফুল ফোর্সে এসেছিল এই পিনটা। স্যার, কেউ যদি না হাসেন একটা কথা বলতে পারি? দুটো কথা বলো না ফ্রেডি, একটু জোরে হেসে নেই। স্যার, এমনও তো হতে পারে যে গুলিটা লাগার পর এই যখন পড়েছিল তখন এর মাথাটা মেঝেতে ঠুকে গেছিল, আর এই পিনটা মেঝেতে ছিল, যেটা ওর কপালে ফুটে যায়। সত্যি স্যার, আজ মনে হচ্ছে সূর্য পশ্চিমেই উঠেছিল। ফ্রেডি স্যার তো আজকে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন স্যার। হ্যাঁ স্যার, কিন্তু পড়ার সময় যদি পিনটা ভেতরে ঢুকে থাকে তাহলে ব্যথা তো নিশ্চয়ই পেয়ে থাকবে, চিৎকারও নিশ্চয়ই করে থাকবে। হ্যাঁ, নিশ্চয়ই চিৎকার করেছিল। স্যার, এত লোক চেঁচামেচি করছিল ওখানে, চারদিকে গুলিও চলছিল, কেউ কি আর শুনতে পাবে আলাদা? আর ততক্ষণে দ্বিতীয় গুলিটাও লেগে গিয়েছিল। আর কথাটা ঘুরে ফিরে সেই একই জায়গায় আসছে সালুকে, যে কৌস্তব এর ওপর গুলি চালিয়েছিল ঠিক ওই সময়ে কেন? এই না বস, এই এত বড় পিন। আপনারা কারা? আমরা সিআরডি থেকে। বুঝতে নিশ্চয়ই পারছো আমরা কেন এখানে এসেছি? না স্যার, আপনারা কেন এসেছেন? কৌস্তবের নাম শুনেছ? কৌস্তব? হ্যাঁ, ও আমার দাদা। জানি আমরা, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। আর কৌস্তব তোমার ভাই হয় না, ভাই ছিল। ছিল মানে? মানে এটাই যে ব্যাটশকে গুলি চালানোর সময় ওরও গুলি লাগে আর ওখানেই মারা যায়। মা, 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 নিজেকে সামলাও মা। আমি আগে থেকেই জানতাম কোনো না কোনো দিন এমনটাই ঘটবে। আপনি কি জানতেন না
কৌস্তব ব্যাটশকে কেন মারতে চেয়েছিল? আমার স্বামী অফিস থেকে ফিরছিলেন, কিন্তু ওর কপালটাই খারাপ ছিল। সামনে থেকে ব্যাটশ নেশায় বুঁদ হয়ে ওর গাড়িটাকে ফুল স্পিডে চালিয়ে নিয়ে আসছিল। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ব্যাটশ তো বেঁচে গেল, আর আমার স্বামী তো মারা গেলেন। কোর্ট থেকেও ব্যাটশ ছাড়া পেয়ে গেল। আর দাদা এই কথাটা মেনে নিতে পারিনি, আর এটাতেও খুব শকড ছিল। দিনের পর দিন ও মেজাজ হারাতে লাগলো, আরও বাজে পাল্লায় পড়ে গেল। বাজে পাল্লায় মানে? মানে ও তাদের সাথে বন্ধুত্ব করলো যারা আগে আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত ছিল। স্যার, তাহলে ওই গান কৌস্তবকে এই লোকগুলোই দেয়নি তো? আমাদের এদের নাম চাই, কারা কারা আছে আর কোথায় থাকে। আরে কত ঝাল দিয়েছো ভাই? লঙ্কার বাটিটাকে উল্টে দিয়েছো। একটা লঙ্কা দিয়েছি, তাতে তোমার ঝাল লেগে গেল। আচ্ছা চলো ঠিক আছে, কিছুটা সোয়া সস ঢেলে। তার জন্য 10 টাকা বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, কিছুটা টমেটো সস তো ঢেলে দাও। তার জন্য 5 টাকা বেশি। আরে দিনে দুপুরে কি ডাকাতি করছো নাকি? ও তো এমন বলছে যে যদি জল চাও তাহলেও 20 টাকা নেবে। নে ভাই, তোর টাকা নেই, এই নে। তো 2 টাকা তো নিয়ে যা। রাখ না, পরে নিয়ে নেবো। সাবধান। বল, কৌস্তবকে কে বন্দুক দিয়েছে? জানি না। জানিস না তুই? কে দিয়েছিল? কে দিয়েছিল? বললাম তো জানি না। বল। ওরই গুলিতে ব্যাটশ মারা গিয়েছে। কে দিয়েছিল? আমরাই দিয়েছিলাম, আমরাই দিয়েছিলাম। স্যার, ও এর জন্য আমাদের টাকা দিয়েছিল। কি? ঠিক আছে, আমরা এখনই আসছি। এই পিনের উপর এমন বিষ লাগানো আছে যে এটা খুঁজে বার করা খুব মুশকিল, তবু আমি খুঁজে বার করেছি। এই বিষের নাম হচ্ছে ডাইক্লসটক্সিন। আচ্ছা, তাই নাকি? আগে হ্যাঁ। তাহলে ব্যাটশর মৃত্যু এই পিনে লেগে থাকা বিষের জন্য হয়েছে? হ্যাঁ। গুলির জন্য হয়নি? না। কিন্তু স্যার, এই পিনটা ব্যাটশর কপালের মধ্যে ঢুকলো কি করে? সেটা তো আমিও বুঝতে পারছি না দয়া। কেউ যদি জেনে শুনে কারোর কপালে পিন ঢোকায়, তাহলে পিনটা ঢোকালো কি করে? হ্যাঁ, এটা আগে থেকে তো থাকতে পারে না। স্যার, কোনো লোক নিজের কপালে একটা পিন ঢুকিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াবে কেন? যদি এটা মেনেও নিজের কপালে একটা পিন ঢুকেছে, তাহলে আর কিছু না হোক একটু চুলকুনি তো হবে। এই নাও, ভাই এখন চুলকুনি নিয়ে পড়েছে। একটা লোক ওপরে গিয়ে ভগবানের সঙ্গে কথা বলছে আর এক চুলকুনির কথা বলছে। ফ্রেডি, মানুষের চুলকুনি তো তখনই হবে না যখন সে বেঁচে থাকবে। আরে ডক্টর সালুকে, আপনি এসব চুলকুনির কথা ছাড়ুন, এবার এটা বলুন যে আপনি অন্য কিছু পেয়েছেন কিনা। এসো বলছি। সারিকা, স্ক্যানার অন করো। হ্যাঁ স্যার।
এই দেখো, এই ছেলেটার বডি পুরো গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে। কিছু গুলি শরীরের এফোড় ওপড় হয়ে গেছে, আর কিছু গুলি শরীরের এমন জায়গায় ঢুকে গেছে যেগুলো বার করতে গেলে শরীরটাকে কাটতে হবে। বস, আমি চেষ্টা করব যে বডিটা পুরো খারাপ না করে গুলিগুলোকে বার করতে। এতগুলো গুলি চলেছে, কে কাকে কোথা থেকে গুলিগুলো চালিয়েছে সেটা জানতে হবে। ঘটনাটা আরো একবার দেখতে হবে, যেটা ওখানে ঘটেছিল ওখানে আবার যেতে হবে। তার মানে স্যার আবার গুলি চলবে? ছেলেটার গায়ে গুলি লেগেছিল আর কপালে পিন। এবার আমাদের দেখতে হবে এখানে কি ঘটেছিল। স্যার, তুমি ওই কৌস্তবের জায়গায় দাঁড়িয়ে পড়ো। স্যার। আমি ছেলেটার জায়গায় দাঁড়িয়ে থাকছি। অভিজিৎ, তুমি বডিগার্ডের জায়গায় দাঁড়াও। ফেডরিক, বিবেক, নাতাশা, তোমরা প্রেসের লোকের জায়গায় দাঁড়াও। ধরে নিলাম সেদিন ওরা এভাবেই দাঁড়িয়েছিল। স্যার, কৌস্তবী প্রথম গুলি চালিয়েছিল এখান থেকে ব্যাটশর দিকে। কারেক্ট। আর ছেলেটা নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, আর তারপর ব্যাটশর বডিগার্ডরা কৌস্তবের উপর গুলি চালালো। বুম। কিন্তু কৌস্তব আর বডিগার্ডের মাঝে এই ছেলেটা দাঁড়িয়েছিল আর প্রেসের লোক। আর যেভাবে প্রেসের লোক আহত হয়েছে সেটা দেখে মনে হয় গুলিগুলো দুদিক থেকেই চলছিল। মানে কৌস্তবের দিক থেকে সামনে থেকে, আর বডিগার্ডের দিক থেকে পেছন থেকে, দুটো দিক থেকে। ওদের আটকাও। এক মিনিট। কি ব্যাপার? আপনারা বাইরে যান প্লিজ। স্যার, ওই দিন যে আমরা পিনটা পেয়েছিলাম ব্যাটশর ওই কপাল থেকে, স্যার ওটা তখনই লেগেছিল যখন গুলি চলছিল। মানে স্যার কেউ গুলিও চালাচ্ছিল আবার পিনও মারছিল? একদম ঠিক, সেটাই হয়েছে। স্যার, এই পিনটা ব্যাটশর মাথার একদম মাঝামাঝি লেগেছিল, আর ব্যাটশো এখানে চিত হয়ে পড়েছিল পিঠের উপরে, আর পিন ওর মাথার মাঝামাঝি নিচে পড়ার জন্য তো লাগেনি। হ্যাঁ স্যার, পিনটা নিশ্চয়ই সামনে থেকেই লেগেছিল। কিন্তু সামনে তো কৌস্তব ছিল, আর কৌস্তব তো গুলি চালাচ্ছিল। স্যার, সামনে তো প্রেসের লোকও ছিল, টিভির ক্যামেরার লোকেরাও ছিল। ইয়েস, ইউ আর রাইট নাতাশা, প্রেসের লোকও তো ছিল। অভিজিৎ, দয়া, একটা কাজ করো, সব প্রেসের লোকের জিনিসপত্রগুলো খুঁটিয়ে চেক করো। ওদের ক্যামেরাগুলো, মাইক্রোফোন, বল পেন, পেন, সবকিছু প্রতিটা খুঁটিয়ে চেক করো। স্যার, আমি বডিগার্ডের সাথে কথা বলছি। এখন বলো ওই সময় ওখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল, কি হয়েছিল? স্যার ওই আমরা স্যার পিছনে দাঁড়িয়েছিলাম। পেছনে? আগে হ্যাঁ। আর স্যার আমি পিছনে দেখছিলাম স্যার। তুমি পিছনে দাঁড়িয়েছিলে আর পেছনে তাকিয়েছিলে? হ্যাঁ। আর সামনে? সামনে কে দাঁড়িয়েছিল? স্যার সামনে প্রেসের লোকেরা ছিল। প্রেসের লোক? হ্যাঁ স্যার। তারপরে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না। কখন আমার গুলি লাগলো, কখন আমি পড়ে গেলাম, আর কখন অজ্ঞান হয়ে গেলাম কিছুই মনে করতে পারছি না স্যার। যখন তুমি পড়ে গিয়েছিলে তখন ওই ছেলেটি বেঁচে ছিল, তাই তো? এত গুলি চলছিল, এত আওয়াজ হচ্ছিল যে আমার কিছু মনে নেই। তোমরা ওই ছেলেটার বডিগার্ড ছিলে, তুমি বলছো তোমার কিচ্ছু মনে পড়ছে না? হ্যাঁ, তাহলে কার মনে পড়বে? কার মনে পড়বে? স্যার ওই তো এখন তুমি কেমন বোধ করছো? ভীষণ ব্যথা করছে মাথায়। মাথায় গুলিটা লেগেছে?
কানে ছুঁয়ে বেরিয়ে গেছে। ও, আমি পিছনে ছিলাম। পিছনে তুমি ছিলে? আচ্ছা, তারপরে কি হলো? যখন গুলি চলতে শুরু করলো, আমি ছুটে এসে সামনের দিকে এলাম, স্যারের সামনে দাঁড়িয়ে বললাম, আমি গুলি চালিয়েছি, আমি 2-3টে কভার ফায়ার করেছি। তারপর না, চোখের সামনে কেমন অন্ধকার হয়ে গেল। তারপর আর কিছু মনে নেই আমার। তুমি যখন সামনে আসলে, আমি বলতে চাইছি যখন ওর সামনে আসলে, তখন কি ওর গায়ে গুলিটা লেগে গিয়েছিল? গুলি? হ্যাঁ, গুলি ওর গায়ে লেগেছিল কি? মনে পড়ছে না, ভীষণ গুলি চলছিল, আওয়াজ হচ্ছিল, মনে পড়ছে না। তোমারও মনে পড়ছে না, আর একজনেরও মনে পড়ছে না। চলো, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভীষণ ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ, ব্যথা সেটা তো হবেই। কেউ একজন তো নিশ্চয়ই দেখে থাকবে ওই ছেলেটার যখন গুলি লেগেছিল। কিছু তো গোলমাল আছে। স্যার, মনে হচ্ছে এটা 3জন কিছু না কিছু লুকোচ্ছে স্যার। আরেকবার জিজ্ঞেস করো তো। দেখো ভাই, ঠিক করে বলো, তুমি কি সত্যি কি কিছু দেখতে পাওনি? কি স্যার? ব্যাট শট যখন গুলি লাগে। না স্যার, আমি তো বসে পড়েছিলাম, বসে পজিশন নিয়েছিলাম ফায়ার করার জন্য। বসে পড়েছিলে? কেন বসে পড়েছিলে? সামনে থেকে গুলি চলছিল, লেগেছে তো, তাই বসে পড়েছিলাম। ও হো হো হো, তার মানে তুমিও ছেলেটার পেছনে ছিলে যখন গুলি চলছিল আর ওর গায়ে গুলি লেগেছিল, তাই না? আমার তো এইটুকু মনে আছে যে আমার গুলি লেগেছে, ব্যাস। ভীষণ বিপজ্জনক কাজ তোমাদের বডিগার্ড হওয়া। হ্যাঁ স্যার, এদের ভাগ্য খুব ভালো যে প্রাণে বেঁচে গেছে এরা। স্যার, একটা কথা বুঝতে পারছি না, এই 3জনের মধ্যে কারোরই মনে নেই যে ব্যাট শট গুলি কখন লাগে স্যার। সেটাই তো, শেষ গার্ডকে জিজ্ঞেস করো। এখন তুমি কেমন আছো? ঠিক আছি, কালকেই সবে জ্ঞান ফিরেছে। তুমি নিশ্চয়ই দেখেছো যে ব্যাট শট কখন গুলি লেগেছিল? আমি তো ওই ছেলেটাকেই গুলি করছিলাম, মাঝে মিডিয়ার লোকজন ছিল, ওদেরও গুলি লেগেছে, আর ওই ছেলেটা আমাকে গুলি করে। আর ওর লেগেছিল? ওনারও গুলি লেগেছিল। তুমি দেখেছিলে? আমি যখন পড়ে যাচ্ছিলাম তখন দেখেছিলাম। ও, তার মানে ওর গায়ে গুলি লেগেছিল। তাহলে কে কে চালিয়েছিল সেই গুলিটা, আর কখন? সব কোম্পানির তৈরি হওয়া জিনিস, এর উপরে কেউ কিছু কিভাবে করতে পারে? একবার আগেও এরকম হয়েছিল, ক্যামেরাতেই গন্ডগোল ছিল সেবার। সেটা তো আছে। রেডি, একটু সামলে জিনিসপত্র চেক করো। এই ছোট একটা জিনিসে বড় কোনো অস্ত্র লুকিয়ে থাকতে পারে। ছোট একটা ক্যামেরায় বড় একটা অস্ত্র? হতেই পারে না স্যার। আরে এটা কি? কি হলো ফ্রেডি? ফ্রেডি, কি হলো? ফ্রেডি, ফ্রেডি,
ও মাই গড, এটা তো পিন। রেডি? আরে তো অজ্ঞান হয়ে যাচ্ছে। ওকে ধরো। অভিজিৎ চেয়ারটা আনো। চেয়ারটা নিয়ে এসে। ফ্রেডি একটু সামলে বসো। পড়ো বসো বসো এখানে। রেডি? মনে হচ্ছে গন্ডগোল আছে। সাংঘাতিক ব্যাপার অভিজিৎ, পিন ফুটতেই অজ্ঞান হয়ে যাচ্ছে। মনে হচ্ছে পিনটায় বিষ আছে ভাই। আমি যে ক্যামেরাটা চেক করছিলাম এর থেকেই কিছু হয়েছে। আমার কি হবে? তার মানে হচ্ছে ব্যাট শট যে পিনটা লেগেছে সেটা ওই ক্যামেরা থেকেই বেরিয়েছিল। মনে হচ্ছে এমনটাই ঘটেছিল। ফ্রেডি 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 ও মাই গড, ও গড, ফ্রেডি ফ্রেডি, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। চলো চলো চলো। হ্যাঁ দয়া। কি অজ্ঞান হয়ে গেছে? মাই গড, বুঝে উঠতে পারছি না দয়া, এই সমস্ত অ্যাক্সিডেন্ট ওর সাথেই কেন ঘটে? কি ব্যাপার বস? সেটাই আবার হয়েছে। ফ্রেডি? ও ছাড়া আর কে হবে? ওই বিষ মাখানো পিন ওর গায়েও লেগেছে, যেটা ওই ছেলেটার কপালে লেগেছিল। অজ্ঞান হয়ে গেছে, অবস্থা খারাপ। হসপিটালে আছে? হ্যাঁ হসপিটালেই আছে। দাও আমাকে ফোনটা দাও। নাও কথা বলো। হ্যালো দয়া? না ভাই, এসএবি নয়, ডাক্তার সালুকে। হ্যাঁ আচ্ছা দয়া, দেখো তুমি আমার কথাটা খুব মন দিয়ে শোনো। হ্যাঁ, ডাক্তারকে বলো যে ফ্রেডিকে প্রেলিমক্সিডাইন নামের ইনজেকশন দিতে। না না, প্রিলিমক্সিডাইন। হ্যাঁ প্রিলিমক্সিডাইন। ডাক্তারের হয়তো জানা থাকবে না, কিন্তু তুমি ওকে বলো। চিন্তা করো না, চিন্তা করো না, ফ্রেডি বেঁচে যাবে, কিন্তু ইনজেকশনটা এক্ষুনি দেবে, কেমন? বাই। ভীষণ আশ্চর্য লাগছে শালুকে, ওই বিষ মাখানো পিন ক্যামেরা থেকে বেরোলো। স্যার ওই রিপোর্টার যার ওই ক্যামেরাটা, সে কোনোদিন স্বপ্নেও ভাবেনি যে হসপিটালের বিছানায় এইভাবে তাকে পড়ে থাকতে হবে স্যার। হ্যাঁ সেটা তো ঠিকই। না শালুকে, ওই যে বুলেটটা ছেলেটার বডি থেকে পাওয়া গেছে। হ্যাঁ কি যেন বলছিলে তুমি? আমি বলছিলাম কি বস, এই ছেলেটির শরীর থেকে আমি 6টা গুলি পেয়েছি, যার মধ্যে এই গুলিটা একটু অন্য রকমের। এই গুলিটা কৌস্তবের বন্দুক থেকে চলেছে, আর এই গুলি ওই ছেলেটার ডান কাঁধে গিয়ে লেগেছে। আর স্যার এই যে বাকি 5টা গুলি রয়েছে, আর বাকি এই 5টা গুলির 5টাই একই রকম, আর সব গুলি একই mm এর, 0.38 mm। আর সবচেয়ে বড় কথা, এই 5টা গুলি কৌস্তবের বন্দুক থেকে চলেনি। তার মানে ছেলেটার খুন কৌস্তবের চালানো গুলি থেকে হয়নি। না বস, কোনো অন্য ধরনের বন্দুক। স্যার কিন্তু এই গুলিগুলো যদি কৌস্তবের বন্দুক থেকে না বেরোয়, তাহলে কার বন্দুক থেকে বেরিয়েছে? এইটা থেকে, এইটা সোয়ার্ড অটোমেটিক ওয়েপেন থেকে। আর এই সমস্ত বন্দুকগুলোই ব্যাটশর বডিগার্ডদের কাছে ছিল স্যার। একদম ঠিক। তার মানে ছেলেটার বডিগার্ডই ওর ওপর গুলিগুলো করেছিল। স্যার এরকমটাও তো হতে পারে যে কৌস্তবের উপরে গুলি চালানোর পরে বডিগার্ডসদের কয়েকটা গুলি ব্যাটশরে লেগে যায়। হতে পারে। সালুকে তুমি এটা তো বলতে পারবে যে ওই 5টা গুলি কোন বন্দুকের? হ্যাঁ কেন নয়, একটু সময় লাগবে। এই গুলিগুলো বন্দুকের সঙ্গে ম্যাচ করে দেখতে হবে।
ম্যাচ হয়ে গেছে বস। গুলি এই বন্দুক থেকে চলেছে। কার গান এটা? গার্ড নাম্বার 2। আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা গুলি ওই গার্ড নাম্বার 2 গান থেকেই বেরিয়েছে। আগে হ্যাঁ, সব কটা গুলি। তার মানে এই গুলিগুলো জেনে শুনেই চালানো হয়েছিল। আপনারা? আমাদের মনে হলো যে আপনাদেরকে বলে দেওয়া উচিত যে আমাদের একজন অফিসারের অবস্থা খুবই খারাপ, আর ও এখন হসপিটালে, আর মরতে মরতে বেঁচে গেছে। আর ওর এই অবস্থার জন্য দায়ী হচ্ছে আপনাদের মধ্যে থেকে কেউ একজন। আমরা নিজেরাই তো এই খারাপ অবস্থায় রয়েছি। আপনি তো দেখতেই পাচ্ছেন কিভাবে জখম হয়ে আমরা পড়ে আছি এখানে। হ্যাঁ, আমরা জানি সেটা, কিন্তু আপনাদের মধ্যে কোনো একজন এমন একটা কাজ করেছে যেটা করা উচিত ছিল না ওর। হ্যাঁ, এই ক্যামেরাটা কার? হ্যাঁ, কার ক্যামেরা এটা? দেখুন, আপনাদের আঙুলের ছাপ নিতে আমাদেরকে বাধ্য করবেন না। ঠিক আছে, তো এইবার আমরা আপনাদের আঙুলের ছাপ এই ক্যামেরায় লেগে থাকা আঙুলের ছাপের সঙ্গে এক্ষুনি ম্যাচ করে দেখবো আমরা। দয়া, হাত বাড়াও। এখানে লাগাও। হাত বাড়াও দেখি। কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, কোথায় পালাচ্ছিস? তো তুমি সেই, হ্যাঁ, হাত ভেঙে গেছে তাও এত সাহস? হ্যাঁ, কেন করেছিস এসব? কেন করলি? ব্যাটশোর শুটিং ইন্টারভিউয়ের সময় আমি ওকে একটা ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম। ওই কথাটার জন্য আমাকে একটা চড় মারলো, তাও সবার সামনে। না, এই কথাটা আমি সহ্য করতে পারিনি। ব্যাস, ওই সময় আমার মাথায় একটা প্ল্যান এলো। ব্যাটশোয়ের পরের ইন্টারভিউটা ও শেষ ইন্টারভিউ হবে। হসপিটালের চিকিৎসা শেষ হওয়ার পরে একটু জেলেও আরাম করে নিবি, ঠিক আছে? হ্যাঁ স্যার। গার্ড নাম্বার 2? ঠিক আছে স্যার, আমরা এক্ষুনি দেখছি স্যার। এই 4 নম্বর গার্ডটা কোথায় গেল? হ্যাঁ স্যার, ও তো 1 ঘন্টা আগেই চলে গেল। নিশ্চয়ই এই গার্ড নাম্বার 2। ওকে যেতে দিলে কেন? হ্যাঁ, জানি না স্যার, ও উঠলো আর চলে গেল। কোথায় সেই গার্ড নাম্বার 2? স্যার, ধরার আগেই ও পালিয়ে গেছে স্যার। ফেডরিক, এখন তো তুমি সুস্থ হয়ে গেছো, এবার তো সোজা হয়ে হাঁটতে পারো। চেষ্টা তো করেই যাচ্ছি স্যার, ব্যথাটা রয়েছে। কিন্তু তবুও স্যার এত বেঁকে বেঁকে চলছে। সেটাই তো, পিন তো বের করে ফেলেছে। আরে হ্যাঁ স্যার। নরেশ, নরেশ দরজা খোলো। স্যার, মনে হচ্ছে এও পালিয়েছে। তাই তো মনে হয়। দা স্যার, নরেশ, নরেশ। নিশ্চয়ই ও পালিয়েছে দয়া। হ্যাঁ স্যার, ওর জিনিসপত্রগুলো ঘাঁটলেই হয়তো জানা যাবে কোথায় গিয়েছে ও। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস ভালো করে চেক করো। চলো স্যার।
কত দূর করাবি তুই? হ্যাঁ শয়তান। আমি জেনে বুঝেই গুলি চালিয়েছিলাম ব্যাটশোর ওপরে। আমি দেখলাম এটাই ভালো মৌকা, কেউ কিছু জানতে পারবে না। কিন্তু আমরা জানতে পেরে গেছি, তাই তো? এটাই তো খারাপ হয়ে গেল। তাহলে মারার আগে এটা ভেবে দেখা উচিত ছিল। তুমি যাই করো না কেন, সিআইডিরা ঠিকই জানতে পারবে, বুঝেছ? তুই কেন মারলি ব্যাটশোকে? কোন রকম শত্রুতা ছিল ওর সঙ্গে? ও আমাকে অপমান করেছিল সামান্য কথায়। সেই পার্টির দিনটা আমার আজও মনে আছে। গেলাস দেখে দেখে আমার গলাটা একেবারে শুকিয়ে আসছে। আরে পাগল হয়েছিস নাকি? পাওয়া যাচ্ছে। এসব করিস না। আরে চুপ কর না, তুই কেস কর, কিছু হবে না। আরে কি করছিস তুই? কেউ দেখে ফেললে? থ্যাংক ইউ। তুই নিজে তো মরবি, এবার আমাকেও মারবি তুই? তুইও খেলে খা না। আচ্ছা লোকেদের পাল্লায় পড়লাম তো আমি। এই 1 মিনিট, সামনে সামনে এসে কাট কর না, কিচ্ছু হবে না। আমি খেয়ে দিচ্ছি, কেউ জানতে পারবে না। আর আমাকেও ফাঁসাবি ইয়ার? কর না। এই স্যার আসছে। কি লুকাচ্ছিস? কিছু না। আমি জিজ্ঞেস করলাম পেছনে কি লুকিয়েছিস? কিছু না। তুই জানিস এটা কি? মদ। এটা তো দেশি মদ নয়, এটা স্কচ, প্রিমিয়াম স্কচ। কি? স্যার স্কচ প্রিমিয়াম? এটা খাওয়ার জন্য আগে একটা স্ট্যাটাস তৈরি করতে হয়, যেটা আপাতত তোর নেই। প্রথমে স্ট্যাটাস বানা, তারপর খা, বুঝেছিস? তোর 7th জেনারেশন, মানে তোর 14 গোষ্ঠীও আমার কাছে কাজ করে না, তাও এটা খাওয়ার মতো যোগ্যতা তোর নেই, বুঝলি? বুঝেছিস? বুঝেছি। শুনলে তোমরা? এ বুঝে গেছে, এ নিজের স্ট্যাটাস বুঝে গেছে। মদ নিয়ে জুনিয়রদের সামনে, সবার সামনে এইভাবে অপমান করলো। স্যার মদ ছিল, স্কচ হুইস্কি যাই হোক, অমৃতে ধারাতো নয়। 14 গোষ্ঠী তুলে উদ্ধার করে দিল। আমি কোনো বিল্ডিং এর ওয়াচম্যান নই, ওর চিফ পার্সোনাল বডিগার্ড ছিলাম। তখন মন তো চাইছিল ওর বুকে সব কটা গুলি খালি করে দিই, কিন্তু না। আমি মনকে বোঝালাম, আমি মনকে বললাম এখন ধৈর্য রাখতে হবে, মৌকা পাবো, সময় আসবে, টাইম তোর আসবে, কাঁধ তোরই থাকবে, আর তোকেই স্বীকার করবো আমি। আর নাম হবে অন্য কারো, টাইম আসলো আর কাজ করে দিয়েছে, ব্যাস। ব্যাটশট তো খারাপ সময় এসে গিয়েছিল, কিন্তু এবার তোরও এসে গেছে। এ বদমাইশ জেলে বসে কি করবে স্যার? গুলি গুনবি নাকি? হ্যাঁ, কিন্তু স্যার বলছি এ গুলি পাবে কোথায় জেলে বসে? হ্যাঁ, জেলে বসে বসে দেওয়ালে কবিতা লিখবি, কারণ কম করে তোকে 20 বছর তো জেলে কাটাতেই হবে। 20 বছর তো কম হয়ে যাবে এরকম বেঈমান বডিগার্ডের। এর তো ফাঁসি হবে, ফাঁসি।